আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। জীববিজ্ঞানের সর্বশেষ প্রস্তুতি নিয়ে সবাই ব্যস্ত আছো। মাত্র 4টি অধ্যায়। দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু, চতুর্থ অধ্যায় জীবনী শক্তি, একাদশ অধ্যায় জীবের প্রজনন এবং দ্বাদশ অধ্যায় বংশগতি ও বিবর্তন। এই 4টি অধ্যায় সম্পর্কে সার্বিক ধারণা রাখা দরকার, কারণ স্বাভাবিকভাবেই এটা আমাদের মনে রাখতে হবে যে কোনো একটা অধ্যায় থেকে যেমন প্রশ্ন এককভাবে হইতে পারে, আবার প্রশ্ন মিশ্রও হইতে পারে। মিশ্র প্রশ্ন হইতে পারে, অর্থাৎ একটা সৃজনশীল প্রশ্নের মধ্যে একাধিক অধ্যায় থেকে সমন্বিত করে প্রশ্নটা করা হইতে পারে, এবং এমসিকিউ প্রশ্নের মধ্যেও এমন হইতে পারে। এই জন্য সবচেয়ে উত্তম হবে 4টা অধ্যায় সম্পর্কে ভালো ধারণা রাখা। আমরা আজকে চেষ্টা করব 4 অধ্যায় থেকে প্রশ্ন কেমন হতে পারে, প্রশ্নের ধরন কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করার। প্রথমে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা শুরু করি। জীবকোষ ও টিস্যু। এই অধ্যায়ে সব ধরনের কোষের কথা আছে। আদি কোষের কথা আছে, আছে প্রকৃত কোষের কথা, দেহকোষ, জনন কোষের কথা, হ্যাপ্লয়েড কোষ, ডিপ্লয়েড কোষের কথা, তথা সব ধরনের কোষ রয়েছে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে। উদ্ভিদ কোষ আছে, আছে প্রাণী কোষ। এই সার্বিক সম্পর্কে, সার্বিক বিষয়গুলো আমাদেরকে আমাদের নজরের মধ্যে রাখতে হবে। ব্যাকটেরিয়ার কোষ, আদি কোষ, সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালের কোষ আদি কোষ। আর ছত্রাক, শৈবাল, এককোষী প্রাণী, বহুকোষী প্রাণী, উদ্ভিদ, এরা সবাই হলো প্রকৃত কোষ। প্রকৃত কোষ। এখন প্রশ্নের মধ্যে এমনটা দেখা যায়, আমাদের প্রশ্নের উত্তর জানা থাকে, কিন্তু উদ্দীপকটা না বোঝার কারণে আমরা লিখতে পারি না। এই সমস্যাটা অনেকের হয় যে উদ্দীপক কি বলেছে, উদ্দীপককে কার সম্পর্কে বলা হয়েছে, এখন সেই উদ্দীপক থেকে আসলে কি জানতে চাওয়া হয়েছে, সেই উত্তরটা কি, এটা যদি জানা যায় তাইলে কিন্তু উত্তর লেখা সম্ভব। উত্তর জানা আছে কিন্তু আমি ধরতে পারতেছি না। অনেকের জন্যই এই সমস্যাটা হয় যে উদ্দীপক থেকে সঠিকভাবে ক্লুটাকে বের করতে পারে না, উদ্দীপকে কি চাওয়া হয়েছে। এই জন্য এইগুলো নিয়েই বেশি আলোচনা করা দরকার, বেশি আলোচনা করা দরকার। মনে করো, উদাহরণ হিসাবে আমি একটা প্রশ্ন বলি যে কোষ প্রাচীরের উপাদান কোনটি, বা এটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন যদি আসে, কোষ প্রাচীরের উপাদান দিয়ে সেখানে লেখা হয়েছে, প্রথমত দেওয়া হলো সেলুলোজ, এরপরে দেওয়া হলো কাইটিন, এরপরে দেওয়া হলো প্রোটিন ও লিপিড। 3 নম্বর অপশান। 3টা অপশান এবং এটা বহুপদী সমাপ্তি সূচক। তো এখানে অনেকের জন্যই এই প্রশ্নটা দেখে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেন? কারণ এইখানে ব্যবহার করা হয়েছে, প্রথম অপশানে ব্যবহার করা হয়েছে সেলুলোজ, সেলুলোজ এটাকে ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় অপশানে ব্যবহার করা হয়েছে যে কাইটিন, কাইটিনকে ব্যবহার করা হয়েছে দ্বিতীয় অপশানে, এবং তৃতীয় অপশানে ব্যবহার করা হয়েছে লিপিড ও প্রোটিন, এটাকে তৃতীয় অপশানে ব্যবহার করা হয়েছে। এখন আমরা অনেকেই জানি যে
উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে সেলুলোজ থাকে, সেলুলোজ থাকে। এখন সবাই অপেক্ষায় থাকবে বা অধিকাংশ অপেক্ষায় থাকবে বা মনে করবে যে এই প্রশ্নটার উত্তর হবে সেলুলোজ, সেলুলোজ হবে এটা মনে করে। কিন্তু এই প্রশ্নের মধ্যে কিন্তু বলা হয় নাই যে এই কোষ প্রাচীরটা কার, এটা উদ্ভিদের কোষ প্রাচীর না ছত্রাকের কোষ প্রাচীর নাকি আদি কোষের কোষ প্রাচীর, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, এটা কিন্তু বলা হয়নি, শুধু কোষ প্রাচীরের উপাদান বলা হয়েছে। তাহলে এই উদ্দীপক অনুসারে, এই প্রশ্ন অনুসারে এইখানে কিন্তু উত্তর সবগুলোই হবে। কেন? কারণ সেলুলোজ হলো উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের উপাদান, কাইটিন ছত্রাকের কোষ প্রাচীরের উপাদান, আর প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড এগুলো হলো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদান। এই জন্য উত্তর সবগুলোই সঠিক হবে। আমাদের এটা খেয়াল করতে হবে বিষয়টা। এরপরে আমরা জানি যে উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এখন প্রাণী কোষে কোষ ঝিল্লি থাকে, প্রশ্ন হলো উদ্ভিদ কোষে কোষ ঝিল্লি আছে কিনা। ভুলে গেলে চলবে না যে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ সহ জীবজগতে যত কোষ আছে সমস্ত কোষেই কিন্তু কোষ ঝিল্লি আছে। তাহলে কোষ ঝিল্লি এটা উদ্ভিদ কোষেও আছে। তাহলে প্রশ্ন যদি এমন হয় যে সকল কোষে বিদ্যমান ঝিল্লি কোনটি, তো সেটা কিন্তু কোষ প্রাচীর হবে না, সেটা হবে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি। এখন একটা প্রশ্ন এমন হতে পারে যে একটি কোষীয় অঙ্গাণু যা সকল কোষে বিদ্যমান, কোষীয় অঙ্গাণু যা সকল কোষে বিদ্যমান, এখানে অপশানের মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া। অপশানে কি আছে? অপশানের মধ্যে আছে যে কতে আছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া আছে কতে, কতে আছে প্লাস্টিড, প্লাস্টিড, গতে আছে রাইবোজোম, রাইবোজোম, আর ঘতে আছে অপর একটি অঙ্গাণু গোলজি বস্তু, গোলজি বস্তু। এখন এই প্রশ্নের উত্তর আমরা কি দিব যে সকল কোষে কোন অঙ্গাণু আছে? আমি লক্ষ্য করেছি অনেক ছাত্র এটার উত্তর এভাবে দেয় যে মাইটোকন্ড্রিয়াই হবে। কেন হবে মাইটোকন্ড্রিয়া? বলছে মাইটোকন্ড্রিয়া তো পাওয়ার হাউস, কোষের শক্তি ঘর বা শক্তি কেন্দ্র, তাহলে এটা সকল কোষেই আছে। না হলে মাইটোকন্ড্রিয়া ছাড়া সে শক্তি পাবে কিভাবে, বাঁচবে কিভাবে? তাহলে এটা হলো সকল কোষের মধ্যে বিদ্যমান অঙ্গাণু। আসলে আমাদের মনে রাখতে হবে যে রাইবোজোম নামক যে অঙ্গাণুটা, রাইবোজোম নামক যে অঙ্গাণুটা, এই অঙ্গাণুটা হলো সার্বজনীন অঙ্গাণু, সে সকল কোষে বিদ্যমান। অর্থাৎ আদি কোষেও আছে, প্রকৃত কোষেও আছে। কিন্তু আদি কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না, মনে রাখতে হবে তোমাদের। আদি কোষে প্লাস্টিড থাকে না, আদি কোষে গোলজি বস্তু থাকে না। তাহলে সকল কোষে এই সমস্ত অঙ্গাণুগুলো থাকে না, কিন্তু রাইবোজোম সকল কোষে থাকে। এটা সার্বজনীন অঙ্গাণু। এবং তার কাজ কি এটাও মনে রাখতে হবে, রাইবোজোমের কাজ হলো প্রোটিন তৈরি করা, যেই প্রোটিন জীবদেহের মধ্যে সবচেয়ে বেশি থাকে, জীবকোষের মধ্যে সবচেয়ে বেশি থাকে। আর এই রাইবোজোম যে প্রোটিন তৈরি করে, এটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ প্রোটিন থেকেই তৈরি হয় এনজাইম, এনজাইম প্রোটিন দ্বারা তৈরি। আর জীবদেহের সকল ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণকারী হলো এনজাইম, মানে ক্রিয়া বিক্রিয়াগুলো সংগঠিত হয় এনজাইমের সহায়তায়। এই জন্য এনজাইম থাকা জরুরি। আর এনজাইম তৈরি হবে প্রোটিন থেকে, এই জন্য প্রোটিন থাকাটাও জরুরি। এই জন্য সকল কোষে রাইবোজোম থাকে, তার সহায়তায়
প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, এবার আসো কোষ প্রাচীর সম্পর্কে প্রশ্ন হতে পারে। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে আছে এবং সেই কোষ প্রাচীরের মধ্যে তার গঠন সম্পর্কে আমাদের পরীক্ষায় প্রশ্ন হইতে পারে যে কোষ প্রাচীরের মধ্যে কয়টা অংশ থাকে বা কয়টা স্তর থাকে। আমরা বলবো 3টা, মধ্যপর্দা, তারপর প্রাথমিক প্রাচীর, তারপরে সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। সেই সেকেন্ডারি প্রাচীরের আবার 3টা স্তর হইতে পারে, বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর। কোষের বয়স যখন বাড়তে থাকে, অর্থাৎ ভাজক কোষ বা ভাজক টিস্যুর যে কোষ সেগুলোর মধ্যে কোষের এই গৌণ প্রাচীর সৃষ্টি হয় না, পরবর্তীতে সেই গৌণ প্রাচীরগুলো সৃষ্টি হয় এবং কোষ আস্তে আস্তে স্থায়ী টিস্যুতে পরিণত হয়। কোষ ঝিল্লি কোথায় আছে? এটা সকল কোষেই কোষ ঝিল্লি আছে, আর সেই কোষ ঝিল্লির ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই। এই ক্ষেত্রে একটা প্রশ্ন হইতে পারে যে আমাদের দেহে মাইক্রোভিলাই কোথায় আছে? আমাদের দেহে আমরা প্রাণী কোষের ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। এর অর্থ এই না যে সারা দেহে যত কোষ আছে, যত প্রাণী কোষ আছে, সব কোষের মধ্যে মাইক্রোভিলাই থাকতে হবে। আমাদের দেহে পাকস্থলীর পরের যে পৌষ্টিক নালীর অংশটুকু, যেটাকে অন্ত্র বলা হয়, পাকস্থলীর পর থেকে পায়ু পর্যন্ত, এর মধ্যে প্রথম যে অংশটা ক্ষুদ্রান্ত, সেই ক্ষুদ্রান্তের ভিতরের যে আঙ্গুলের ন্যায় অভিক্ষেপগুলো থাকে সেগুলোকে ভিলাই, এক বচনে ভিলাস বলে, বহু বচনে ভিলাই বলে। এই ভিলাইগুলোর মাধ্যমেই কিন্তু ক্ষুদ্রান্তের ভিতরে খাদ্য সার শোষিত হয়। সেই ভিলাই বা ভিলাস এর যে দেয়াল, যে আবরণ, তার মধ্যে যে আবরণী কোষগুলি থাকে, সেই কোষগুলির মধ্যে কিন্তু ভাঁজ থাকে, কোষ ঝিল্লির ভাঁজ বা মাইক্রোভিলাই থাকে। তাহলে ক্ষুদ্রান্তের ভিতরে আমাদের ভিলাইও আছে, মাইক্রোভিলাইও আছে, মাইক্রোভিলাইও আছে। এরপর একটা প্রশ্ন এরকম হইতে পারে যে কোষের শক্তিঘর জীব দেহের একটি অঙ্গাণু, জীব কোষের একটি অঙ্গাণু শক্তিঘর হিসাবে ব্যবহৃত হয়, কোষের শক্তিঘর হিসেবে ব্যবহৃত হয়। তো এই কথা বললে সবাই জানবে যে এটা মাইটোকন্ড্রিয়া। এটা কোষের একটি অঙ্গাণু দেহের জন্য শক্তি উৎপাদন করে, জীব দেহের জন্য শক্তি উৎপাদন করে। এটা যদি উদ্দীপক হয়, তো যদি বলা হয় যে এর গঠন বর্ণনা করো, আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন লিখে ফেলব। তো ঘ অংশে যদি এটা বলা হয় যে এই অঙ্গাণুর মধ্যে যে চক্রটি সম্পন্ন হয় তা ব্যাখ্যা করো, তো আমি কি লিখব? এটাই প্রশ্ন। আমাদের জানা দরকার যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে চক্রটা সম্পন্ন হয় সেটা কি। আমরা জানি যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে শ্বসনের ধাপগুলো হয়। তো শ্বসনের সবগুলো ধাপ কি মাইটোকন্ড্রিয়াতে হয়? না। শ্বসনের যে প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, এটা মাইটোকন্ড্রিয়াতে হয় না, এটা সাইটোপ্লাজমের মাতৃকা সাইটোসলে হয়। আর মাইটোকন্ড্রিয়াতে হয় ক্রেবস চক্র। কি চক্র? ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র। তো পরীক্ষা যদি চক্রের কথা বলে, তা আমি তো এখানে মাইটোকন্ড্রিয়া যা হয় সব বলবো না, শুধুমাত্র ক্রেবস চক্রের অংশটুকু বলবো। এই সম্পর্কে বিস্তারিত বইতে আছে, আমরা সেই ক্রেবস চক্রের বর্ণনাটুকু দিতে হবে। এটা এই অংশ থেকে হতে পারে। এখন যদি প্রশ্ন হয় যে উদ্দীপকের অঙ্গাণু, মনে করো উদ্দীপক হিসাবে 2টা অঙ্গাণুকে ব্যবহার করলো। একটা অঙ্গাণু হলো এরকম, তার মধ্যে এরকম থালার মতো অংশ আছে, এরকম থালার মতো আছে, এটা হলো একটা অঙ্গাণু, এটা একটা অঙ্গাণু। আবার আরেকটা অঙ্গাণু হলো এরকম, এইরকম একটা অঙ্গাণুকে ব্যবহার করা হইল। তো এই যে 2টা ছবি, এই 2 ছবিকেই উদ্দীপক হিসাবে ব্যবহার করা হইল। এখন উদ্দীপক 2টার মধ্যে এই উদ্দীপকটার যদি গঠন চাই আমরা দিতে পারবো। কার গঠন?
এটা প্লাস্টিডের গঠন বা ক্লোরোপ্লাস্টের গঠন আমরা দিব। আর এটা যদি গঠন চায় তা আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন দিব, যে এটা দেখলেই তো বোঝা যায় এটা মাইটোকন্ড্রিয়ার গঠন। এখন আমরা বলেছি যে এখানে যদি চক্র চায়, যে বি উদ্দীপকের মধ্যে বা বি চিত্রের মধ্যে যে চক্রটি সম্পন্ন হয় সেটা বর্ণনা করো, তাহলে আমরা কি দিব? ক্রেবস চক্র দিব। এখন যদি এ চিত্রের মধ্যে চক্র চায়, যে এ চিত্রের মধ্যে সংঘটিত চক্রগুলো বর্ণনা করো, তাহলে কি দিব? তোমাদের মনে আছে নিশ্চয়ই যে এটা হলো ক্লোরোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্টের মধ্যে সংঘটিত হয় সালোক সংশ্লেষণ, আর সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়ে যে চক্রের কথা বলা হয়েছে সেখানে আছে 3টা চক্র, ক্যালভিন চক্র, হ্যাসো স্ল্যাক চক্র এবং ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক। তো তোমাদের জন্য বা এই বইয়ের মধ্যে 2টা চক্রের কথা বর্ণনা করা হয়েছে, যে ক্যালভিন চক্র বা C3 চক্র এবং হ্যাসো স্ল্যাক চক্র বা C4 চক্র। তো যদি উদ্দীপক এর চক্রগুলো চায় তাহলে আমরা এই 2টা চক্রকে বর্ণনা করব, C3 এবং C4। সেখানে বইয়ের মধ্যে যতটুকু ধারণা দেওয়া আছে ব্যাখ্যা ততটুকু লিখলেই আমাদের জন্য যথেষ্ট। এখন তোমাদের কাছে প্রশ্ন, এই যে 3টা চক্র আমরা পাইলাম, এখানে ক্রেবস চক্র, এখানে ক্যালভিন চক্র এবং হ্যাসো স্ল্যাক চক্র, এই 3টা চক্রকে যদি কোনো প্রশ্নের মধ্যে ব্যবহার করে একটা উদ্দীপক দিয়া, তাহলে কেমন হয়? মনে করো প্রশ্নটা হইল যে ভুট্টা উদ্ভিদের পাতার মধ্যে সংঘটিত হয় 3টা চক্র, ক্যালভিন চক্র, হ্যাসো স্ল্যাক চক্র আর হইল ক্রেবস চক্র। বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন, কি দিব? তোমরা কি বুঝতে পারতেছ এটার উত্তর কি হবে? যদি এই প্রশ্ন হয় তো আমাদেরকে খুব মনোযোগ সহকারে এই প্রশ্নের উত্তরটা দিতে হবে, যে এখানে উত্তর 3টাই হবে। কেন? কারণ ভুট্টা উদ্ভিদ একটা C4 উদ্ভিদ। আখ, ভুট্টা, মুথা ঘাস, অ্যামারান্থাস, অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদগুলো যেগুলো আছে, তো এই সবগুলো হলো C4 উদ্ভিদ। এবং তোমরা এটা নিশ্চয়ই জানো যে C4 উদ্ভিদের মধ্যে C3 চক্রও হয়, C4 চক্র হয়, অর্থাৎ ক্যালভিন চক্রও হয়, হ্যাসো স্ল্যাক চক্র হয়। তাহলে এই 2টা নিশ্চয়ই হয়। এখন C4 উদ্ভিদ, এটা তো উদ্ভিদ তো হইল প্রকৃতকোষী জীব, তো তার মধ্যে তো মাইটোকন্ড্রিয়া আছে। তো মাইটোকন্ড্রিয়া আছে এবং তার মধ্যে কি হয়? শ্বসন হয়। তাহলে নিশ্চয়ই শ্বসনের ধাপ ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ার ভিতরে অবশ্যই হয়। তাহলে আমরা উত্তরে কি দিব? উত্তর 3টাই দিব, যেই 3টাই C4 উদ্ভিদগুলোর মধ্যে হয়, উদ্ভিদের মধ্যে হয়। এখন যদি মনে করো এই মুহূর্তে একটা প্রশ্ন করলো যে উদ্ভিদের মূলের মধ্যে কোন চক্রটা হয়? মূলের মধ্যে ক্যালভিন চক্র, হ্যাসো স্ল্যাক চক্র আছে, আবার ক্রেবস চক্র আছে, কোনটা হয়? তোমরা নিশ্চয়ই জানো যে মূলের মধ্যে তো আর সালোক সংশ্লেষণ হয় না, মূলের মধ্যে সালোক সংশ্লেষণ হয় না। তাহলে ক্যালভিন চক্র, হ্যাসো স্ল্যাক চক্র এগুলো তো মূলের মধ্যে হবে না, কারণ এগুলো তো সালোক সংশ্লেষণ হওয়ার জন্য। কিন্তু মূলের মধ্যে তো শ্বসন হয়, প্রতিটা কোষেই শ্বসন হয়, তাহলে ক্রেবস চক্র অবশ্যই সংগঠিত। আর এই 3টা চক্রের মধ্যে যদি প্রশ্ন হয় আমাদের দেহে কোনটা হয়, আমরা কি দিব? আমাদের দেহে প্লাস্টিড নাই, আমাদের দেহে ক্লোরোপ্লাস্ট নাই, সালোক সংশ্লেষণ নাই, কাজে এই ক্যালভিন চক্র, হ্যাসো স্ল্যাক চক্র আমাদের দেহে হয় না। C3 C4 আমাদের দেহে হয় না বা প্রাণী দেহে হয় না, কিন্তু প্রাণী দেহে শ্বসন হয়, মাইটোকন্ড্রিয়া আছে, কাজে প্রাণী দেহে ক্রেবস চক্র সংগঠিত হয়। এখন যদি প্রশ্ন করে যে এই ক্রেবস চক্র আমাদের দেহের কোথায় হয়, কি দিব উত্তরটা? অবশ্যই উত্তর দিব যে আমাদের সারা দেহে হয়, প্রতিটি কোষে হয়। প্রতিটি কোষের মধ্যে শ্বসন হয়, এবং শ্বসন কখন হয়? শ্বসন সব সময় হয়, 24 ঘন্টা শ্বসন হয়, শ্বসন 24 ঘন্টা হয়। এই জন্য ক্রেবস চক্র 24 ঘন্টা হয়, সারাদিন হয়। নিশ্চয়ই তোমরা এই ক্ষেত্রে কোনো ভুল করবে না। এইবার আসো, আমাদের যে প্রকৃত কোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস আছে, তো সুগঠিত নিউক্লিয়াসের
সাধারণত যেটা আসে যে কোষের ছবি থাকে, তার ভিতরে নিউক্লিয়াসকে ইন্ডিকেট করা হয়, চিহ্নিত করা হয় যে এই অংশটুকুর বর্ণনা দাও বিস্তারিত। তো আমরা নিউক্লিয়াসের বিস্তারিত বর্ণনা দিব। একটা সুগঠিত নিউক্লিয়াসের কয়টা অংশ? সুগঠিত নিউক্লিয়াসের 4টি অংশ, খেয়াল করতে হবে 4টি। নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন, এরপরে নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় লাস, আর হলো ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম। আর এই নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তুগুলোই কোষ বিভাজনের সময় ক্রোমোজোমে পরিণত হয়। আমাদের দেহে এই নিউক্লিয়ার রেটিকুলাম থেকেই কোষ বিভাজনের সময় 23 জোড়া ক্রোমোজোম বা 46টা ক্রোমোজোম সৃষ্টি হয়। ঠিক আছে। তো এখন উদ্দীপকে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন বোর্ডের প্রশ্নের মধ্যে সেই নিউক্লিয়ার রেটিকুলামকেই চিহ্নিত করা হয় যে ক্রোমোজোম, এই নির্দেশক অংশটুকু বা চিহ্নিত অংশটুকু আমাদের বংশগতিতে কী ভূমিকা পালন করে। তো চিহ্নিত অংশ তো ক্রোমাটিন তন্তু বা যেটা বাস্তবে হয়ে যায় ক্রোমোজোম। তো বংশগতিতে ক্রোমোজোমের ভূমিকা এটা সম্পর্কে বিস্তারিত কোন অধ্যায়ে আছে? এটা সম্পর্কে বিস্তারিত আছে বংশগতি ও বিবর্তন অধ্যায়, বিস্তারিত আছে সেখানে। আর নিউক্লিয়াস সম্পর্কে বিস্তারিত আছে আমাদের 2য় অধ্যায়। তাহলে এইরকম যদি প্রশ্ন হয় যে কোষ দেওয়া থাকে, কোষের ভিতরে নিউক্লিয়াস দেওয়া থাকে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন তন্তু দেওয়া থাকে এবং এটাকে উদ্দীপক হিসাবে ব্যবহার করে প্রশ্ন করা হয়, তো এই প্রশ্নটাও একটা মিশ্র প্রশ্ন হয়ে যায়। তোমাদের খেয়াল করতে হবে বিষয়টা। তবে কঠিন হবে না, আশা করি এটা সহজই হবে। নিউক্লিয়াসের বর্ণনা দেওয়া এটা সহজ হবে, আর ক্রোমোজোমের ভূমিকা সেটাও সহজ হবে। এরপরে আসো আমরা বলার চেষ্টা করি বিষয়টা যে টিস্যু সম্পর্কে। আমাদের দেহে কোথায় টিস্যু আছে? আমাদের দেহের টিস্যু কোথায় আছে? আমাদের দেহের টিস্যু দ্বারাই তো আমাদের দেহটা তৈরি। আমাদের দেহ, আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সব তো টিস্যু দ্বারাই তৈরি। তো কত প্রকার টিস্যু দ্বারা আমাদের দেহ তৈরি মনে আছে তোমাদের? যে আমাদের দেহের মধ্যে বা উদ্ভিদের দেহের মধ্যে যে বিভিন্ন অংশ আছে, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, তো এগুলো তো কোষ দ্বারা তৈরি, আর সেই কোষগুলো আবার টিস্যু গঠন করে, টিস্যু দ্বারা তৈরি। তো উদ্ভিদের টিস্যু কত প্রকার আর প্রাণীর টিস্যু কত প্রকার, এই কথাগুলো তোমাদের ক্লিয়ার থাকা দরকার। তো উদ্ভিদের টিস্যু 2 প্রকার, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুগুলোর বিভাজন ক্ষমতা আছে, ভাজক টিস্যুর কোষের বিভাজন ক্ষমতা আছে। একটা সময় সেই বিভাজন ক্ষমতা আর থাকে না, তখন সেই টিস্যুটা হয়ে যায় স্থায়ী টিস্যু। এজন্য তোমরা মনে রাখবে যে স্থায়ী টিস্যুর উৎপত্তি ভাজক টিস্যু থেকে। স্থায়ী টিস্যুর উৎপত্তি ভাজক টিস্যু থেকে। স্থায়ী টিস্যু কত প্রকার? স্থায়ী টিস্যু 3 প্রকার: সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। উদ্দীপক হিসাবে কিন্তু এগুলোকে ব্যবহার করা হতে পারে। উদ্ভিদের দেহে বিদ্যমান এক প্রকার টিস্যু যাদের কোষের বিভাজন ক্ষমতা নাই, তাহলে নিশ্চয়ই স্থায়ী টিস্যুর কথা বলা হয়েছে। এখন বলা হলো এই স্থায়ী টিস্যুর মধ্যে যে কোষ আছে সেই কোষগুলো সব আকার আকৃতিতে একই রকম। এখন বলো কোন টিস্যুর কথা বলা হয়েছে? এখন বলা হচ্ছে সরল টিস্যুর কথা। সরল টিস্যুর কথা বলা হয়েছে। এখন যদি বলে যে উদ্ভিদ দেহে বিদ্যমান টিস্যু কোষের বিভাজন ক্ষমতা নাই, কিন্তু সেই টিস্যু বিভিন্ন প্রকার কোষের সমন্বয়ে গঠিত, তাহলে কার কথা? তাহলে জটিল টিস্যুর কথা বলা হয়েছে। এখন যদি বলা হয় স্থায়ী টিস্যু তারা বিভিন্ন পদার্থ ক্ষরণ করে, তো সেটা হবে নিঃস্রাবী টিস্যু বা ক্ষরণকারী টিস্যু। এখন উদ্দীপকে সরল টিস্যুকে উল্লেখ করে, সরল টিস্যু বলে নাই কিন্তু সরল টিস্যুর বৈশিষ্ট্যকে বলেছে, এরপর বলল এদের প্রকারভেদ বর্ণনা করো। তাহলে সরল টিস্যু কত প্রকার? সরল টিস্যু 3 প্রকার: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। সেই প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য বইতে আছে, তোমরা শিখেছ বা সর্বশেষ সেটা নিয়ে তোমরা একটু শেষবারের মতো দেখে নাও। কোলেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য, স্ক্লেরেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্যগুলো কি কি।
একটু দেখে নিতে হবে ভালো করে। সুস্পষ্ট বৈশিষ্ট্যগুলো বইতে দেওয়া আছে। বলেছে জটিল টিস্যুর কথা, জাইলেম এবং ফ্লোয়েম, এই দুইটা হলো জটিল টিস্যু। যদি প্রশ্ন করা হয় যে জাইলেম কিভাবে জটিল টিস্যু হলো, জাইলেম জটিল টিস্যু এই জন্য যে যেই টিস্যুর মধ্যে বিভিন্ন প্রকার কোষ থাকে সেটাকে জটিল টিস্যু বলে, আর আমাদের জাইলেমের মধ্যে কোষ 4 প্রকার, এই জন্য জাইলেম একটা জটিল টিস্যু। ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, 4 প্রকার কোষ আছে। তো এই 4 প্রকার কোষের বর্ণনা আছে বইয়ের মধ্যে। আবার ফ্লোয়েমকে কেন জটিল বলা হয়, কারণ ফ্লোয়েমের মধ্যেও 4 প্রকার কোষ আছে, সিব কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। যেহেতু 4 প্রকার কোষের সমন্বয়ে গঠিত ফ্লোয়েম টিস্যু, তো ফ্লোয়েম টিস্যুটাও একটা জটিল টিস্যু। তোমাদের মনে রাখতে হবে এই জাইলেম এবং ফ্লোয়েম এরা জটিল টিস্যু এবং এরা ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু। কীভাবে? কারণ এরা উদ্ভিদের দেহে নানা রকম পদার্থের পরিবহনের কাজে নিয়োজিত। জাইলেম মূল থেকে পানি ও খনিজ লবণকে ফাতা পর্যন্ত এবং দেহের প্রতিটা কোষ পর্যন্ত পৌঁছায়। আবার ফ্লোয়েম পাতায় উৎপন্ন খাদ্যকে সারা দেহে পরিবহন করে। এই জন্য এই দুইটা টিস্যুকে ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু বলে। ঠিক এই জায়গায় একটা প্রশ্ন হইতে পারে এরকম, বহুপদী সমাপ্তি সূচক, যে জাইলেম ও ফ্লোয়েম লিখে 3টে অপশান দিল। 1 নম্বরে ভাস্কুলার টিস্যু, দ্বিতীয় অপশানে দিল স্থায়ী টিস্যু, তৃতীয় অপশানে দিল জটিল টিস্যু। কোনটা সঠিক হবে? সবগুলোই সঠিক হবে। যেহেতু এরা স্থায়ী টিস্যু এবং বিভিন্ন কোষ দ্বারা গঠিত তাই জটিল টিস্যু, এবং যেহেতু এরা পরিবহনের কাজে নিয়োজিত এই জন্য এরা ভাস্কুলার টিস্যু। প্রাণী দেহে টিস্যু, প্রাণী দেহের মধ্যেও টিস্যু রয়েছে এবং এই সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে খুব ভালো, যে আমাদের যত অঙ্গ আছে সারা দেহের মধ্যে, এই সমস্ত অঙ্গগুলোর মধ্যে 4 প্রকারের টিস্যু বিদ্যমান। আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। এই 4 প্রকার টিস্যু কোথায় আছে, কোন অঙ্গে? আমাদের সব অঙ্গেই আছে। যদি প্রশ্ন করা হয় যে হাতের মধ্যে কোন টিস্যু আছে, আমরা কি বলব? আবরণী টিস্যু আছে কি না হাতের মধ্যে? অবশ্যই আছে, যে হাতের ত্বক আবরণী টিস্যু। হাতের মধ্যে কি যোজক টিস্যু আছে? অবশ্যই। যে হাতের মধ্যে রক্ত আছে, হাতের মধ্যে রক্ত একটা তরল যোজক টিস্যু, তোমরা জানো। হাতের মধ্যে হাড় বা অস্থি আছে, তাহলে এটাও যোজক টিস্যু, কঙ্কাল যোজক টিস্যু। হাতের মধ্যে যে অস্থিগুলো আছে সেই অস্থির সংযোগস্থলে একটি অস্থির সাথে আরেকটা অস্থিকে যে সংযোগ করে রাখে, যেটাকে লিগামেন্ট বলা হয়, তো এরা হলো ফাইব্রাস যোজক টিস্যু বা তন্তুময় যোজক টিস্যু। তো এইরকম এগুলোর মধ্যে যোজক টিস্যু আছে। পেশি টিস্যু, অবশ্যই আমাদের এখানে যে পেশি আছে, মাংসপেশি, এই মাংসপেশির কারণেই আমরা হাত নড়াচড়া করতে পারতেছি। তো এই মাংসপেশি এগুলো তো পেশি, ঐচ্ছিক পেশি, এখানে পেশি আছে। আবার এখানে যে রক্তনালী আছে হাতের মধ্যে, তো এই রক্তনালীর ভিতরে পেশি আছে, সেটা হলো অনৈচ্ছিক পেশি। তাহলে পেশি টিস্যু এখানে আছে। আর হলো আমাদের স্নায়ু টিস্যু এখানে আছে। স্নায়ু টিস্যু যে আছে তার প্রমাণ, যে স্নায়ু টিস্যু থাকার কারণেই আমার এখান থেকে অনুভূতি আমার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে। আমি হাতের মধ্যে চিমটি দিলে আমি টের পাই, ব্যথা পাইলে অনুভব করি। তো এই যে অনুভূতি, এটা নিশ্চয়ই স্নায়ু টিস্যুর কারণেই আমরা জানতে পারি, বুঝতে পারি। তাহলে দেহের প্রতিটা অঙ্গের মধ্যেই এরকমভাবে আমাদের প্রাণী টিস্যুগুলো বিদ্যমান। আর এই প্রত্যেকটা টিস্যুর সম্পর্কে বইয়ের মধ্যে এদের প্রকারভেদ আছে, বিস্তারিত প্রকারভেদ আছে। প্রত্যেকটা টিস্যুর গঠন সম্পর্কে বিস্তারিত আছে, সেটা আমাদেরকে শেষবারের মতো হলেও দেখে নিতে হবে। তো এখন প্রশ্ন হইতে পারে, যেমন মনে করো একটা প্রশ্ন, যে আবরণী টিস্যু কত প্রকার? আমরা জানি আবরণী টিস্যু 3 প্রকার। কি কি? স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু, আরেকটা হলো কলামনার আবরণী টিস্যু, তোমরা জানো। তো এরপরে আবার আবরণী টিস্যুকে 3 ভাগ করা হয়েছে ভিত্তি পর্দার উপরে কোষের স্তরের ভিত্তিতে।
যেখানে এক স্তর কোষ থাকে সেটা হলো সাধারণ আবরণী টিস্যু। একাধিক স্তর থাকে স্ট্রেটিফাইড আবরণী টিস্যু। আর যেখানে একটা স্তর থাকে কিন্তু মনে হয় একাধিক স্তর আছে সেটাকে বলে সিউডো স্ট্রেটিফাইড আবরণী টিস্যু। তো এখান থেকে একটা প্রশ্ন হবে এরকম যে সাধারণ আবরণী টিস্যু লিখে 3টা অপশান দেওয়া হইল। সাধারণ আবরণী টিস্যু লিখে 3টা অপশান দেওয়া হইল। 1 নম্বরে স্কোয়ামাস আবরণী টিস্যু, 2 নম্বরে কিউবয়েডাল আবরণী টিস্যু, 3 নম্বরে কলামনার আবরণী টিস্যু। এই 3টার মধ্যে অপশান এই 3টা। আর প্রশ্ন হইল যে সাধারণ আবরণী টিস্যু, তাহলে এই 3টার মধ্যে কোনটা সাধারণ আবরণী টিস্যু? মনে রাখতে হবে এই কথা যে এই 3টাই কিন্তু সাধারণ আবরণী টিস্যু। স্কোয়ামাস, কিউবয়েডাল এবং কলামনার, এই 3টাই সাধারণ আবরণী টিস্যু। কারণ কি? কারণ এই 3টাই কিন্তু ভিত্তিপর্দার উপরে এক স্তরে সজ্জিত থাকে, একটা স্তরে সজ্জিত থাকে। এই জন্য এই 3টাই কিন্তু সাধারণ আবরণী টিস্যু। তাহলে এটাও তোমাদের খেয়াল করতে হবে। এরপর আরেকটা প্রশ্ন বলি যে আমাদের যে পেশি টিস্যু, পেশি টিস্যু তোমরা পড়েছো যে পেশি টিস্যু 3 প্রকার, যে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি। তো এই 3টা পেশির উপরে যদি একটা বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন হয়, যেমন প্রশ্নটা ধরো এরকম যে মাইক্রোফাইব্রিল বিদ্যমান, মাইক্রোফাইব্রিল বিদ্যমান দিয়ে 3টা অপশান দিল, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি, কোনটা দিব? আমাদের মনে রাখতে হবে যে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃদপেশি সকল পেশির মধ্যেই কিন্তু মাইক্রোফাইব্রিল বিদ্যমান। এখন মাইক্রোফাইব্রিলটা কি? মাইক্রোফাইব্রিল হইল সূক্ষ্ম তন্তু যা পেশি কোষের সাইটোপ্লাজমের মধ্যে সমান্তরালভাবে সজ্জিত থাকে। তো কোন পেশিতে থাকে? যেটা সব পেশির কোষের মধ্যে থাকে। ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃদপেশি প্রত্যেকটার মধ্যেই এই মাইক্রোফাইব্রিলটা থাকে। এই কারণেই আমরা এই পেশি কোষ এর মাধ্যমে সংকোচন প্রসারণটা সম্পন্ন হয়। সব পেশির দ্বারাই সংকোচন প্রসারণ সম্পন্ন হয়, ঐচ্ছিক দ্বারা হয়, অনৈচ্ছিক দ্বারা হয়, হৃদপেশি দ্বারা হয়। শুধুমাত্র যে ইন্টারক্যালেটেড ডিস্ক নামক যে একটা অংশ আছে, এইটা হৃদপেশির মধ্যে আছে। এখন যদি প্রশ্ন করা হয় যে ইন্টারক্যালেটেড ডিস্কটা আমাদের কোন অঙ্গে বিদ্যমান, উত্তর দিব হৃদপিণ্ড। কারণ হৃদপেশি এর বৈশিষ্ট্য হলো ইন্টারক্যালেটেড ডিস্ক। এই ডিস্কটা যেহেতু হৃদপেশিতে থাকে, আর হৃদপেশি থাকে শুধু হৃদপিণ্ডে, দেহের একটি মাত্র অঙ্গ হৃদপিণ্ডের মধ্যেই শুধু হৃদপেশি থাকে, কাজে ইন্টারক্যালেটেড ডিস্ক যদি পেশি বলে কোন পেশিতে? হৃদপেশিতে। কোন অঙ্গে? হৃদপিণ্ডে। বুঝতে পেরেছ? এটা আমাদের খেয়াল করতে হবে। এরপরে যে উদ্দীপক হিসাবে ব্যবহার করা হইতে পারে একটা অঙ্গের নাম। মনে করো অঙ্গটার নাম হলো গলবিল। কি নাম? গলবিল। তো এই গলবিল অঙ্গটা কোন তন্ত্রের অংশ? এটা কোন তন্ত্রের অংশ তোমার কি জানা আছে? উদ্দীপক হিসাবে এই অংশটা বলে যে গলবিল যে তন্ত্রের অংশ বলে এরপরে তন্ত্রের নাম দিল। প্রথমে পৌষ্টিকতন্ত্র, দ্বিতীয় নম্বরে শ্বসনতন্ত্র, 3 নম্বরে দিল এই পেশিতন্ত্র বা অন্য একটা তন্ত্রের নাম যেটাই দিল। উত্তরে কি দিব? আমরা এইখানে যে 2 ভাগে ভাগ হয়ে যায়, অনেক ছাত্ররাই দেখা যায় যে কেউ বলে এটা পৌষ্টিকতন্ত্রের অংশ, কেউ বলে শ্বসনতন্ত্রের অংশ। আসলে গলবিল 2 তন্ত্রেরই অংশ। মনে রাখতে হবে গলবিল 2 তন্ত্রেরই অংশ, এটা ভুলে না যাই আমরা। গলবিলটা পৌষ্টিকতন্ত্রেরও অংশ, শ্বসনতন্ত্রের অংশ। ঠিক আছে? এরপর তোমরা যে দ্বিতীয় অধ্যায়ের শেষ দিকে যে বিভিন্ন তন্ত্রের বর্ণনা আছে, তোমরা খুব মনোযোগ সহকারে বিভিন্ন তন্ত্রের যে অঙ্গগুলো আছে এই অঙ্গগুলোর নামকে আয়ত্ত করবে, যে কোন অঙ্গটা কোন তন্ত্রের মধ্যে বিদ্যমান, কোন তন্ত্রটা কোন তন্ত্রের অঙ্গগুলো কি কি, এটা উপর প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে।